ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইসরায়েলের মধ্যে অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট রয়েছে, যার আওতায় তারা যেন একে অপরের পরম আত্মীয়। কিন্তু সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা সংকটের মধ্যে ইউরোপ ও ইসরায়েলের সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়েছে। ইতালির সঙ্গে ইসরায়েলের একটি সামরিক সহযোগিতা চুক্তি নবায়ন না হওয়া, তুরস্কের কঠোর রাজনৈতিক বক্তব্য এবং ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বিভাজন, সব মিলিয়ে এই সম্পর্ক এখন এক অনিশ্চিত ও পরিবর্তনশীল পর্যায়ে আছে। তাহলে ইসরায়েল কি তার কাঁধ থেকে ইউরোপের হাত হারাচ্ছে, নাকি ইউরোপ আর আস্থা রাখতে পারছে না ইসরায়েলের ওপর? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা ইউরোপ ইহুদিদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হয়ে পড়েছিল। তারা হলোকাস্ট পরবর্তী ঐতিহাসিক দায় বোধে ভুগছিল। সেই দায় মেটাতে কি করেনি তারা? গোয়েন্দা তথ্য বিনিময় থেকে শুরু করে সন্ত্রাসবাদ বিরোধী মিশনে সহযোগিতা, এমনকি সামরিক প্রযুক্তি যেমন ড্রোন, সাইবার সিকিউরিটি ভাগাভাগি পর্যন্ত। আর ইসরায়েল যেমন সেই সুবিধা দুই হাত ভরে নিয়েছে, তেমনি আবার তাদেরকে দিয়েছেও উদার হাতে। ইউরোপ ইসরায়েল হয়ে উঠেছে বাণিজ্য অংশীদার এবং একে অপরের গবেষণা ও উদ্ভাবন সহযোগী। ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার ছিল ইতালি। কিন্তু সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি একটি পলিসি রিক্যালিব্রেশন, মানে বিচ্ছিন্নতা নয়, বরং নীতিগত পুনর্বিন্যাস। ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষকরা একে বলছেন কন্ডিশনাল কোঅপারেশন, মানে ইউরোপ এখন আর ইসরায়েলকে অন্ধ সামরিক সমর্থনের পথে নেই, বরং তারা এখন শর্ত আরোপ করছে। এই প্রেক্ষাপটে আরও জটিলতা তৈরি করেছে তুরস্কের অবস্থান। তুরস্কের রাজনৈতিক নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে বেশ কঠোর বক্তব্য দিচ্ছেন। যেমন 12 এপ্রিল দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা ও বর্বর বলে অভিহিত করেছেন। এমনকি এসব বন্ধ না হলে প্রয়োজনে কারাবাখ ও লিবিয়ার মতো শক্তি প্রয়োগের হুমকিও দেন তিনি। তুরস্কের এই হুঁশিয়ারিকে মূলত রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। তবে এর আগে থেকে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের কড়া সমালোচক তুরস্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আঙ্কারার এই ধরনের বক্তব্য বাস্তবে সামরিক পরিকল্পনার চেয়ে বেশি স্ট্র্যাটেজিক সিগন্যালিং, যার উদ্দেশ্য আঞ্চলিক নেতৃত্ব ও অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন শক্ত করা। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও এখন স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। কিছু দেশ ইসরায়েলের নিরাপত্তা সহযোগিতা ধরে রাখতে চায়, আবার কিছু দেশ মানবাধিকার ও যুদ্ধ পরিস্থিতির কারণে দূরত্ব তৈরি করছে। ইমানুয়েল ম্যাক্রো এবং কিয়ার স্টারমারের নেতৃত্বে ইউরোপের একটি অংশ ডিফেন্সিভ ম্যারিটাইম সিকিউরিটি এবং বাণিজ্য রুট নিরাপদ রাখার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও রেড সির নিরাপত্তা এখন ইউরোপীয় যে কোনো কৌশলে অগ্রাধিকার পাচ্ছে। এই পরিস্থিতিতে ইউরোপ ইসরায়েল সম্পর্ক মোটামুটি 3টি পথে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। প্রথমত, ফর্মালি, যেখানে নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা থাকবে কিন্তু রাজনৈতিকভাবে সমর্থন হবে বুঝে শুনে। দ্বিতীয়ত, ইসরায়েলের উপর শর্ত আরোপ করতে পারে ইউরোপ, যেমন ইসরায়েলকে যুদ্ধবিরতি, অবরুদ্ধ গাজায় আরও ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিতে এবং আন্তর্জাতিক আইন মানতে চাপ প্রয়োগ করা। তৃতীয়ত, দীর্ঘমেয়াদে সম্পর্কে প্রভাব, যেখানে ধীরে ধীরে রাজনৈতিক ও সামরিক দূরত্ব তৈরি হবে। আগে যেখানে ইউরোপ তুলনামূলকভাবে একতাবদ্ধ ছিল, এখন সেখানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। অন্যদিকে রয়টার্সের মধ্যপ্রাচ্য বিশ্লেষণ অনুযায়ী ইউরোপ এখন একটি পোস্ট অ্যালাইনমেন্ট ফেজে প্রবেশ করছে, যেখানে তারা আর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নীতিকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারছে না, বরং অবস্থান নিচ্ছে নিজস্ব কৌশলগত স্বার্থ অনুযায়ী। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করছে। সব মিলিয়ে ইউরোপ ইসরায়েল সম্পর্ক এখন একটি ট্রানজিশনাল পর্যায়ে রয়েছে। একদিকে নিরাপত্তা ও প্রযুক্তিগত নির্ভরতা, অন্যদিকে রাজনৈতিক ও মানবাধিকার ভিত্তিক চাপ। এই দুয়ের মধ্যে ভারসাম্য খুঁজতে গিয়ে সম্পর্কটি ক্রমেই জটিল হয়ে উঠছে। ফলে বলা যায়, এই সম্পর্ক এখন আর স্থিতিশীল নয়, যেখানে প্রতিটি সংকট নতুন করে বদলে দিচ্ছে সমীকরণ।